2015 সালে হাসিনার আমল, তখন স্বৈরাচার আমল ছিল, ফ্যাসিবাদের আমল, তখন কারাগারে ছিলাম কাশিমপুর 4 হাই সিকিউরিটিতে। তো আমাদেরকে যখন কারাগারে প্রিজন ভ্যানে কোর্টে নিয়ে আসা হতো পুরান ঢাকায়, তো আনার সময় আমরা দেখতাম যে গাড়িতে ইয়াবা সেবন সব বিভিন্ন মাদক গ্রহণ করতো। তো একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ইয়াবা গ্রহণ করছে, যে ভাই এই ইয়াবা যে আপনারা নিচ্ছেন এটা নিলে কি হয় বা এটা খেলে কি হয়? তো তিনি আমাকে বললেন যে আপনি একটু খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেলে কি হয়। তো বললাম যে ভাই আমি তো শিবির করি, কোনো কারণে এটা খেলে বা বাইরে জানলে তো ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি একটু বলেন। তো অনেক পীড়াপিড়ির পর তিনি বললেন যে ভাই এটা যখন আমি নেই গ্রহণ করি, তো তখন আমার সামনে বাংলাদেশ না শুধুমাত্র পৃথিবীর কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেই সামনে থাকুক কাউকে ভাই কিছু মনে হয় না, নিজেকেই আসলে সব কিছু মনে হয়। তো পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো এখন মানে অ্যারেস্টেড অবস্থায় আছেন, আপনাকে এই ইয়াবা দিল কিভাবে, কে দিল? বলে যে ভাই এই যে পুলিশ যারা আমাদেরকে গাড়িতে উঠানামা করায় এরা আমাদেরকে দিছে। তা বললাম যে এরা কোথায় গিয়ে পাইছে? বলছে ভাই আমি যে ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছি আমার কাছ থেকে যে ইয়াবার পিসগুলো পাইছে এগুলো মূলত ওরা তখন রেখে দিছে, আর এখন একটা দুইটা করে করে আমাদের কাছে বিক্রি করে। তো এই হলো আমাদের বাংলাদেশের একটা চিত্র। আমি বললাম ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছে, আবার ইয়াবার সে গ্রহণ করতেছে প্রিজন ভ্যানে বসে বসে, আবার প্রশাসনই হচ্ছে তাকে সেই ইয়াবাগুলো সাপ্লাই দিচ্ছে। কারাগারের যে করিডোর ছিল, মাঝে মাঝে রাত 12টা 1টা যখন বাজতো আমরা ঘুমাতে যেতাম, তো পাশ থেকে খুব উৎকট গন্ধ আসতো, যে বিভিন্ন মাদকের যে উৎকট কিছু গন্ধ। তো চিন্তা করলাম যে এই কারাগারের ভিতরে কেউ যদি মাদক নিয়ে ঢুকতে হয়, কাউকে পেটের মধ্যে মাদক আছে কিনা তাকে ঢুকানোর সময় ওইভাবে চেক করে, অথচ কারাগারের ভিতরে রাত 1টা বাজে কিভাবে করে এই মাদকের গন্ধ আসে? তো তখন আমাদেরকে একজন তথ্য দিল যে ভাই এখানে যারা কারারক্ষী আছে তারা এই সিস্টেমেটিকভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে এই কাজগুলো করে। তাহলে আমি বাস্তব চিত্রটা আমার নিজের ব্যক্তিগত যে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ সেটা দিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। তো এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদের মাদক ব্যবস্থাপনা চলছে বৈশ্বিকভাবে, যেটা টোটাল সারা পৃথিবীতে 6% মানুষ, প্রায় 316 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করে। তো এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং। এবং বাংলাদেশে গতকালকে সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী একটা তথ্য দিয়েছেন যে 82 লক্ষ মানুষ কোনো না কোনোভাবে মাদকাসক্ত বা মাদক গ্রহণ করে, এবং এর অধিকাংশই হচ্ছে যুবক এবং যারা বেকার। তাহলে আজকে যুবক এবং বেকার শ্রেণী যারা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আচ্ছা কিশোর গ্যাং নিয়ে আপনি অনেক কথা বলতেছেন, গলা ফাটাই ফেলতেছেন, কিন্তু মাদক যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে অপরাধগুলো আসলে নিয়ন্ত্রণে আসবে না। এজন্য যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এই দায়িত্বটা ওনার বিভাগের মধ্যে পড়ে, কিন্তু দুঃখজনক হচ্ছে ওনাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। যেমন গতকাল লক্ষ্মীপুরের একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে একই পরিবারের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ একই পরিবারের মা মেয়ে 4 জনকে হত্যা করা হয়েছে। এবার আপনি খুঁজে দেখেন যে হত্যাকারী সে কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত। কুমিল্লা একটা ঘটনা ঘটেছে, সেখানে মাদকের বিরুদ্ধে একটা র্যালি হয়েছে, ওই র্যালির পরে মাদক কারবারি যারা তারা প্রকাশ্যে সেই র্যালিতে গুলি চালিয়েছে এবং সেখানে কয়েকজন আহত হয়েছে, একজন মুমূর্ষু অবস্থায় ঢাকা চিকিৎসাধীন আছে। তাহলে এই যে টোটাল যে সিস্টেমটাই ব্যবস্থাপনাটা যদি ঠিক না করে তাহলে আসলে আমরা এত এত র্যালি করে এত এত বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। এজন্য আজকে যারা যুব সমাজ বা যুবক ভাইয়ের এখানে আছেন আপনাদেরকে খুব দৃঢ় হইতে হবে, শক্ত হইতে হবে। ইসলামের দৃষ্টিতে মাদক শুধু গ্রহণ না, বরং মাদক বা মদ বা নেশা জাতীয় যে দ্রব্য রয়েছে ওইটার কাছাকাছি যেতেও নিষেধ করেছে। ইবনে মাজার একটা হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 শ্রেণী যারা মাদক প্রোডাকশন করে, মাদক সেল করে, এরপর এটা পরিবহন করে অথবা হচ্ছে এটা বিক্রি করে, এভাবে করে 10 শ্রেণী যারাই মাদক এবং মদ নেশার সাথে জড়িত সবাইকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন। সেজন্য এই ইসলাম এবং ধর্মীয় চেতনা, নৈতিক চেতনা যত বেশি বৃদ্ধি করা যাবে আমরা বিশ্বাস করি এই মাদকের যে সয়লাভ সেটা বন্ধ করা যাবে। আমি একটি প্রস্তাবনা রাখতে চাই যে বাংলাদেশে যদি ছাত্র শিবিরের উপরে কেউ গবেষণা করে তাহলে তিনি খুঁজে পাবেন যে ইসলামী ছাত্র শিবিরের সাথে শুধুমাত্র রানিং না, বরং অতীতে যারা এই ছাত্র শিবিরের জনশক্তি হিসেবে কাজ করেছে, দায়িত্ব পালন করেছে, এদের 100% মাদক মুক্ত এবং মাদকের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এবং পৃথিবীতে কোনো সংগঠনকে যদি অ্যাওয়ার্ড দিতে হয় আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে তাহলে সেটা ছাত্র শিবিরকেই এই অ্যাওয়ার্ডের জন্য বাছাই করা উচিত, এবং ছাত্র শিবিরকে টপ পজিশন থেকে মাদক মুক্ত একটি সংগঠন হিসেবে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করবো আজকে রান এগেইনস্ট ড্রাগ ছাত্র শিবির আয়োজন একটা প্রতীকী আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের যুব সমাজ সহ আমরা সকলেই সচেতন হব।